ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? সরি, আমি দেখতে পাই নাই। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। সত্যি আমি দেখতে পাইনি আপনাকে। দেখতে পাস নাই নাকি অন্য কিছু? এই, তোদের মতো ছেলেকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে, আমার বাবা কি করে? আমি সত্যি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখেই ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করিস? তোর অবস্থা দেখ কি করি আমি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি প্লিজ একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে। ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখান থেকে যান। লোকটার কথা শুনে মেয়েটার আগে গজ গজ করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নেই? জানো মেয়েটাকে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আরেকটু পরে আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো। এখানে যা করতে এসেছো সেটা করে বলেই লোকটা চলে গেল। আপনারা হয়তো একটু বুঝতে পারছেন না কি হয়েছে। ওকে, আমি বলি, এই মেয়েটাকে প্রথমবার দেখলাম। আমি তো ওর ইচ্ছে করে ধাক্কা দিই নাই, তবুও কেমন আচরণ করলো দেখলেনই তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুডটাই নষ্ট করে দিল। প্রয়োজন কিছু কি জিনিস কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র নিজেই থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চিনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কে একেবারেই একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাত্রের খাবারটা খেয়ে নিলাম, বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। তখন ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখলাম কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরে একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকে ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছে করেই কম দামি পোশাক পরলাম, তারপর চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়িয়ে নিলাম। একদম খ্যাত লাগছে। যা, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। নিজেই শুধু শুধু কেউ খ্যাত সাজায়। বাস থেকে কলেজ বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা। তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়লো। আর এই তো দেখি কালকে সেই মেয়েটা, ওনার বাবা নাকি শহরের নাম করে বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবতে থাকি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিল। আই খ্যাত, কই যাস? এদিকে শুনে যা। তাকিয়ে দেখি যে ভয়টা পাইছিলাম সেটাই হয়েছে। ওই যে একটা কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কালকে সেই মেয়েটা ডাকছে, তাই সামনে না গিয়ে সোজা মেয়েটার কাছে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না। তোকে ডাকছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। আসলে আপু, আমার ক্লাস আছে তো, তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে, না হলে স্যার ক্লাসে ঢুকতে দেবে না। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? নাম কি তোর? জি, আমার আজকেই প্রথম কলেজ। আর আপু, আপনার নাম? আমার নাম শাহরিয়া রহমান। প্লিজ আপু, আমাকে কোনো কিছু করবেন না, আমি আজকেই প্রথম এসেছি। আমার নাম নীলা। গতকাল যে অপরাধ করেছিলি, তোর অবস্থা তো খারাপ করে দিতাম। তবে শপিং মলের ম্যানেজারের কথায় বেঁচে গেলি। যাক, সে কথা। বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন সেটাই তো মাথায় আসছে না। আর কী সব কাপড় পরছি সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস। সবাই হাসতে শুরু করলো। ইচ্ছে করছে কথাগুলো জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনো ক্লাসের সময় হয়নি, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। কি রে নীলা, ওই খ্যাথাকে এইভাবে অপমান করলি কেন? ছেলেটা তো দেখতে শুনতে ভালোই ছিল। আরে, আমার তো দেখেই পছন্দ হয়েছে। আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে, বাট কই থেকে যেন খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড রাগে দুইটা চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। নীলা ওর বান্ধবীর সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি। হঠাৎ করে তাকে দেখি নীলা ওর বান্ধবীর সাথে এই ক্লাসের দিকে আসছে, তাই মাথাটা নিচু করে বসলাম। ক্লাসের সামনে যেতেই চোখে পড়লো আমার। কি রে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে? শালাকে তো আজকে মেরেই ফেলবো আমি। হ্যাঁ, তা তো করে। খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। যাক, আমার জন্যই ভালোই হবে, ছেলেটাকে একটু পটাতে পারবো।
চল ক্ষেত থেকে মজা দেখাই। বলেই শয়তানি একটা হাসি দেয়, সবাই মিলে আমার কাছে যায়। কি রে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত আসছিস? মাথাটা নিচু করে থাকলাম, অপমান আর কত করবে, বড় লোকের দুলালি, অহংকার অনেক, এ নিয়েই থাক, এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আমার। মেয়েগুলো আরও কিছু বলতেছে, তখনই ক্লাসে স্যার চলে আসে, সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে, তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করে। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে। আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। শাওরিয়ার, তুমি সামনে আসো। আমি স্যারের কথা মতো স্যারের পাশে গিয়ে দাঁড়ালাম। সবাই আমার দিকে যেন কেমন করে তাকিয়েছে, আমি বুঝতে পারছি না কেন এইভাবে আমার দিকে তাকিয়েছে, কারণ আমি ওদের মতো স্মার্ট হয়ে ভার্সিটিতে আসি নাই, খ্যাত হয়ে এসেছি। এ হলো তোমাদের নতুন বন্ধু, গতকাল অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছু নাই? না সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোক কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জত তো এর জন্য নষ্ট হয়ে যাবে। নীলার কথাটা শুনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোনো আজব জায়গায় আসলাম, এরা শুধু জামা কাপড়ই দেখে, ভিতর দেখে না। নীলা, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছ। ভুলে যেও না, তুমিও শিক্ষা নিতে এসেছো, এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। শাহরিয়ার, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। আর তোমার যদি কোনো অসুবিধা হয় আমার কাছে এসে বলবা। স্যারের কথা মতো এসে নিজের সিটে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করার শেষে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু নাই, ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। হ্যালো স্যার। শাওরিয়ার, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোনো রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুব গোপনীয়ভাবেই করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীদেরকে আমাদের চাই। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কিছু নাই। এই মিশনটা কমপ্লিট করেই এখান থেকে বের হব। স্যার শুধু কিছুদিন সময় লাগবে। ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি সময় যেন না হয়ে যায়। বলেই ফোনটা কেটে দিল। অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই সারবো, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে সব কিছু ভালো করে জেনে নিতে হবে, এসব ভাবছি। তখন পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পিছনে ঘুরে দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি রাজ। আমি কি তোমার বন্ধু হতে পারি যদি কিছু মনে না করো? আমার বন্ধুত্ব করতে কোনো সমস্যা না। দেখলাম তোমাকে কেউ পছন্দ করছে না, তাই আমি নিজেই আসলাম তোমার সাথে বন্ধুত্ব করতে। তো আমাকে করুণা করতে এসেছেন? থাক ভাই, আমার করুণা করা লাগবে না, আমি এমনিতেই ভালো আছি। আমার জন্য আপনার অনেক অসুবিধা হবে, সবাই আপনাকে নিয়ে বাজে কথা বলবে। কে আমাকে কি বললো না বললো সেটার বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না। আমি আমার মতো চলি, আমার মন যেটা চায় সেটাই করি। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসায় এখান থেকে মাত্র 10 মিনিট সময় লাগে যেতে, এই কাছেই। আপনার বাসা কোথায় ভাই? ও, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু, বন্ধুত্বের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবে। আমি রাজাকে আমার নাম্বারটা দিলাম, তারপর দুজনে মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম, ঘুমানোর জন্য চোখটা বন্ধ করছি, তখনই ফোনটা বেজে উঠলো। আম্মু ফোন করেছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম, কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না তোমাকে কল দেওয়ার জন্য। আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে, শরীরটা অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস ভালো থাকিস। বলেই ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম, তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেটে থেকেই পেয়ে গেলাম। তারপর দুজনে মিলে কলেজের দিকে পার হলাম। একটা ক্লাস করার পর বাইরে বের হয়ে আসলাম, তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় নীলা আমার সামনে আসলো। কি রে ছোট লোক, বন্ধুও তো একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। আসলে তোরা এর চেয়ে ভালো নরম কোনো কিছু করতে পারবি না। আর রাজ, তুই কি করে ওর সঙ্গে বন্ধুত্ব করলি? নীলা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? দেখো, ও আমাদের সঙ্গে পড়ে আর ও আমাদের বন্ধু।
তাই ওর সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আর একটা মানুষের সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করতে পারে না। বলছি বেশ করছি। তো তোর এত জ্বলছে কেন রে? কি রে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? নীলা, আপনি কিন্তু সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে কিন্তু আপনার খবর আছে। সবসময় এমনটা করবেন, এটা সহ্য করা যায় না। না হলে কি করবি? তুই আমার কোনো কিছু করতে পারবি না। তুই আমাকে চিনিস না, আমি তোর অবস্থা কি করতে পারি। শুধুমাত্র একটা ফোন কর, তাহলেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব দেখবি তুই। ঠাস করে একটা থাপ্পড় বসে দিলাম। নীলা টাল সামলাতে না পড়ে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকে অপমান করে চলছিস, কিছু বলি না বলে মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। বলাই কাকে জানি ফোন দিল। তোর অবস্থা দেখ কি করি আমি। তুই সাপে লেজে পা দিয়েছিস। নীলার কথা শুনে মুচকে আসলাম। সাপের লেজেকে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। মনে মনে বললাম, এই রাজ চল এখান থেকে। বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। শাহরিয়ার, তুমি কিন্তু একটা ভুল করে ফেললি। নীলার বাবা এই শহরের এমপি, তার কথায় পুরো কলেজ চলে। যেখানে নীলার সাথে কেউ কথা বলার সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তুই এবার গেলি। আর এত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরে কলেজের গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে শাহরিয়ার মাহমুদ কে রে? ছেলেটা ক্লাসটা দেখিয়ে দেয়। তখন এই পুলিশ ক্লাসের ভেতরে চলে যায়। সামনে তাকে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। আমি দাঁড়িয়ে যাই। জি আমি। নামটা বলার সাথে সাথেই 2জন পুলিশ এসে দুপাশ দিয়ে জাপটে ধরে নেয়। কোনোভাবে ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমরা অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করিস না, তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে। ছোট লোক, তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছুই মনে হয় না। তবুও টার্গেট এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছে। পুলিশ আমাকে ধরে নিয়ে কলেজের গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলে পেলে ঘটনাটা দেখছে। গাড়ির সামনে দেখে নীলা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লোকটা বলে উঠলো, এই ছেলেটাকে এমনভাবে শাস্তি দেবে যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে এটা নীলার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি যেন মনে হলো জানি না। কিছুক্ষণ ভেবে তারপর ফোনটা আমার হাতে দিলেন। আমি একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। ওসি আমার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বললো। তারপর মুখে ভয়ের চাপ দেখা দিল। স্যার 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 সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমনটা হবে না স্যার। বলেই ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না বললো। এটা কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গা ট্রান্সফার করবে যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার, আপনি কেন শুধু শুধু এইসব কথা বলছেন? আমি তো আপনার জন্য ছেলেটাকে নিয়ে এসেছি। এবার আপনি কি করবেন আপনি দেখেন না, না হলে অর্ডার দিন, মেরে পা ভেঙে দেই। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরে। একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। নীলা, তো সাহস তো কম না। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছে করে আরও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। সাহুরিয়া বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নাই। আপনি এখান থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। আমাকে আমার মতো থাকতে দিন, আর কখনো যেন এমন ভুল না হয়। তবুও যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থেকো বাবা। এই বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল। আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে নীলা। কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে জেলে পাঠিয়ে নীলার দিকে চোখ তুলে তাকাতেই অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে আমাকে তো ধরলোই না, উল্টো আমাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। যেখানে নীলার বাবা নীলাকে মারা তো দূরে থাক, একটা বকা পর্যন্ত দেন নাই, সেখানে আজকে এই আমার জন্য থাপ্পড় মেরে দিল। নীলা মনে মনে প্রতিজ্ঞা করে। নীলার বাবার সাথে কথা বলে শেষ করে চলে যেতে লাগলাম। তখনই পেছন থেকে ওসি ডাক দিল, এই ছেলে, এই দিকে আসো, একটা কথা আছে তোর সাথে।
একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসেই আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সবকিছু জেনে গেছি। আপনি এখানে আসলে স্যার আমি না বুঝে আপনার সঙ্গে এইসব করে ফেলেছি। প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। থাক, তোমার আর কিছু বলতে হবে না। না জেনে নিয়েছো, চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবেই এই কথা বের না হয়ে যায়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না স্যার, আপনি আমার ওপর বিশ্বাস রাখতে পারেন। আমার মুখ থেকে এইসব কথা কখনোই বের হবে না, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব। ওকে তুমি এখন যেতে পারো, আমার দিকে কাজ আছে। বলেই সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো। নীলার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল, যেখানে নীলা অনেক ছেলেকে ওর বাবাকে দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু। আর কেন যে আমাকে কিছু না করে ছেড়ে দিল? আচ্ছা এখন এসব কথা ভেবে কাজ নেই, এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর রাজাকে বিদায় দিয়ে বাসে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরের দিকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজের পড়াটা শেষ করে রাতে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমের চোখটা ঘুরিয়ে আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। তো এ সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করছে। তাদের ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কি করে ভালো থাকবো আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য আমার মনটা সব সময় খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথা তো শুনলাম, বাট বাবা কেমন আছে? বাবাকে কতদিন দেখি না, বাবার জন্য মনটা কেমন জানি করছে। তোর বাবা তোকে সেই মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে খুব খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরা গর্ব করি তোর জন্য। আম্মু তোমরা আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি, তাহলে এই দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আর বেজে উঠলো। এবার তাকে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। লোক ফোনটা রিসিভ করলাম। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা আপনি কে বলছেন? বললাম তো, তোমার কাছে একজন মানুষ আছে। এত প্রশ্ন করার কি আছে সাংবাদিকদের মতো? আমি কিন্তু আবার এত প্রশ্ন পছন্দ করি না। আপনার এসব ফালতু কথা শোনার সময় নাই আমার। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? দেখুন আপনার সঙ্গে এসব কথা বলার সময় আমার কাছে নাই। বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেয়ে আবার কোনো সমস্যা হয় নাকি? প্রিয় মানুষের নাম্বার কত জায়গায় পাওয়া যায়, আবার মনের মধ্যে লিখে রাখলে নাম্বার খুঁজতে হয় না। এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন এসব আজারে প্যাসাল আমার শোনার সময় নাই। সোজা ফোনটা রাখলাম। এই যে বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি নীলা, তুমি যে আমাকে চিনতে পারছো না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনতে পারে যাবে। নামটা শোনার পরেই খুব অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পায় না সে আমাকে ফোন দিয়েছে, কিন্তু তারপরেই তার সব আচরণ মনে পড়ে গেল। আর খারাপ লাগতে লাগলো। সেই যে তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো নাকি? বিশ্বাস করো, আমি নিজের অহংকারের কারণে সব কিছু করেছি। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করি নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক, এখন রাখতে পারো। না না, রাখবো না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে বললাম কি যে বিপদে পড়লাম রে ভাই, মেয়ে তো দেখে আটার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম, এবার খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। আমি কিন্তু তোমাকে বন্ধুর চেয়ে অন্য কিছু কখনোই ভাবতে পারবো না। আর তুমি যদি এসব কিছু ভেবে থাকো তাহলে এখনই চলে যাও। তারপর নীলার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুজন অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা নীলা এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। নীলা আমাকে বললো ঘুমিয়ে পড়ার জন্য, আর আমিও ঘুমিয়ে পড়লাম। আমি চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলায় উঠলাম। তারপর নামাজটা পড়ে নিয়ে চুলে রান্না বসলাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম।
একটু পর কলেজেও পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সে কখন থেকে তোর জন্য বসে আছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে নীলা একটু একটু করে পরিবর্তন হচ্ছে কালকে থেকে। আমি ঠিক সময়ে আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস, তাই এত দেরি মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে জিহ্বায় কামড় দেয়। সরি করে ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে। এখন ক্লাসে চল, আর বক বক করতে হবে না, এবার চুপ থাক। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। একটু পরে স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর নীলা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। নীলা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? দিন দিন তোমার এইরকম অবনতি হচ্ছে কেন? আমি কি তোমার বাবার সঙ্গে কথা বলবো? সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। সরি স্যার, সামনের বার থেকে এরকম হবে না। নীলা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নেই, বারবার শুধু আমার দিকেই তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়েই আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই নীলা আমার সামনে আসলো। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয় নাই। নীলা ওর ভুলটা বুঝতে পারছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে তোর কি কোনো আপত্তি আছে? আমার আবার কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু মিটিয়ে নিয়েছিস সবকিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে। অনেকটা সময় আড্ডা দিলাম তিনজন মিলে। তারপর সবাই নিজের বাসে চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিসা। তোমার নিশ্চিত আমার কথা মনে আছে? তুমি তো আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারিনি। এটা আবার মনে থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে রাখবোই, তাই না? তা কি করছো এখন? হ্যাঁ, এখন আমি একজন সিআইডি অফিসার, আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে আসছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরই সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকেলেই দেখা করবো। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি ঠিক বিকেল 4টায়। তুমি কিন্তু অনেক আগে থেকে লেট করো, তাই একটু তাড়াতাড়ি আসবে। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিক্সার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিসা একটা টেবিলে বসে আছে। সরি রিসা, আমার একটু দেরি হয়ে গেল। তুই কষ্ট করে এতটা সময় বসে আছিস, তোমার এখনো সে আগে আগেই চলে আসার অভ্যাসটা যায় নাই দেখছি। ঠিক বলেছ, আমার এখনো সেই অভ্যাসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চিন্ত যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্যই খারাপ নয়। বলো তো, বলো কি খাবে তুমি আজকে? আজকে তুমি যা খেতে চাইবে সবকিছু আমি খাওয়াবো। এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো, আজকে তুমি শুধু বসে থাকবে, আমি খাবো? ওকে ঠিক আছে মিস সিআরডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এইভাবে কথা বলতে পারছি। এই হয়েছে, এত পাম দেওয়ার দরকার নেই। তুমিও তো কম না, তুমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। রিসা, তুমি এর মধ্যে কফি অর্ডার করে ফেলেছো? তারপর আরো বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও, আর হাতে তোমাকে যে জন্য আসতে বলেছি একটু ওয়েট করো। রিসা ব্যাগের থেকে একটা সিডি প্লেয়ার বের করে। এই নাও, এর ভিতরে তোমার সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে এই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে তো সেটা তো আমি খুঁজে নিব, যে কে এই দেশ বিরোধী কাজের সাথে জড়িয়ে আছে। ওদের সব কটাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিসা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশনই এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সে ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো। একটু ভালো করে লক্ষ্য করলাম যে বোঝা যায় ওই ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে কথা বলছে। আবার রিসাও তো বলেছিল যে প্রিন্সিপালকে সন্দেহ করে।
তাহলে কি প্রিন্সিপাল ওই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। কি শাহরিয়ার, তোমার কাজ কতদূর আগালে? দেখো, আমার উপর কিন্তু উপর থেকে অনেক বেশি চাপ আসছে। তুমি কাজটা তাড়াতাড়ি চেষ্টা করো। জি স্যার, সব কিছু ভালোভাবেই চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোই দেখতে গুন্ডাদের মতো। সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। আসার পর থেকে এদেরকে দেখি নাই। তবে কি এরা প্রিন্সিপালের সাথে মিলে কুকাম করে নাকি? মনে প্রচুর পরিমাণে সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। প্রিন্সিপাল বলল, এই তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলেছিলাম যে আমি ফোন করব, যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানিটা আনতে হবে। ছেলেটি বলল, আরে প্রিন্সিপাল, রাখতো তোর জেল, আমরা এসব ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগস গুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বলে তাড়াতাড়ি। প্রিন্সিপাল আবার বলল, তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগস গুলো আমি যত সময় পাঠিয়ে দেবো, কারণ আমিও চাই অনেক বড়লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ছেলেটি আবার বলল, ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময় যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরে ভয় পেয়ে দাফন করতে দেবে না। বলেই ছেলেগুলো চলে গেল। আমি এদিকে সমস্ত কিছুর ভিডিও করা শেষ। সেইগুলো আসার আগে লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। নীলা রাজের সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে? সে কখন চলে গেলি? আমি আবার ভাবলাম কি না কি হয়ে গেল মুহূর্তের মধ্যে। আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। এবার বল কি বলবে। আচ্ছা একটা কথা, তুই দিন দিন। শাহরিয়ার, তুমি কোথায় গিয়েছো? আমি এসে দেখি রাজ বসা আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞেস করলে বললো মোবাইলে কথা বলতে গেছে। সোজা কথা বলতে এত সময় লাগে নাকি? দুজনে মিলে আমার পিছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে দুজনের যন্ত্রণায়। আসি, আর অলরেডি পাগল হয়ে যাচ্ছি দোস্ত। থাক, আর কান্না করতে হবে না। অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে ভাই। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ঠিক আছে চল, কিছু কথা হচ্ছে। বিলটা কে দেবে শুনে? আমার কাছে কোনো টাকা নাই। ও, তোমাদের ক্ষুধা লেগেছে, সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজকে একটা রেস্টুরেন্টে নিয়ে আমি খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে ট্রিট দিবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবার অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে মনে হয় যেন একটা রাক্ষস খাওয়াতে নিয়ে আসছি। কিরে রাজ, তুই খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে থেকে দেখো, তারপর কথা বলবি। রাজের কথা শুনে হেসে দিলাম। আচ্ছা, তোমরা যেটা মন চায় সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পরে ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি পুরাই অবাক। খাওয়া শেষ করে বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যায়। কালকে আবার কলেজে দেখা হবে। তারপর আমি বাসায় চলে আসলাম। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসে চলে গেলাম। এখন একটাই কাজ করবে, এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকেলবেলা ঋষাকে ফোন করলাম। হাতে আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফিশনে আসতে পারবা? হ্যাঁ, আসতে পারবো, কিন্তু আমি তো বুঝতে পারছি না তুমি কোনো টেনশনে মধ্যে আছো নাকি? কি হচ্ছে আমাকে খুলে বলো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে এসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বের হচ্ছি, তুমি চলে আসলে। আর আজকে তো মনে হয় লেট করবে না, কারণ আজকে তো তোমার প্রয়োজন, তার না? ঋষার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে দেখি ঋষা বসে আছে। সরি, একটু দেরি হয়ে গেল। তোর জিনিসগুলো এনেছিস তো? হ্যাঁ, সব কিছু এনেছি, তারপর করে দিলাম। নাও, এইটা হলো আমাদের বন্ধুত্বের উপহার।
তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারি। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একটা কাজ করব। তবুও একবার ভেবে দেখতে পারো। তুমি একটা কথা বলো তো, আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়েই থাকতে হয়, তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতে হবে। তারপর দুজনে মিলে কফি খেলাম। আচ্ছা এখন যাওয়া যাক, ডিনার কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পিছনে দেখি রিশার চিৎকার শুনতে পেলাম। এই তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি, বাঁচাও বাঁচাও। শাহরিয়ার কোথায় আছো তুমি? প্লিজ তাড়াতাড়ি আসো তুমি, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি রিশার আওয়াজ শুনে পিছনে তাকিয়ে দেখি একটা গাড়িতে রিশাকে জোর করে নিয়ে যাচ্ছে মিস্টার ড্রাগনের লোকেরা। আর আমার ব্যাপারে জেনে গেছে আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি ওদের পিছনে দৌড়তে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, আমি কিন্তু কমান্ডো, তো দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। শুধু সমস্ত শক্তি দিয়ে দৌড়তে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম, ওইটা ওদের গাড়ি থেকে ঘুরে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের চাষটা ভেঙে গেল। আর ওরা কন্ট্রোল হারিয়ে কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরলো। ঋষিকে সাইডে সরিয়ে দিয়ে সব কটাকে মারতে থাকলাম। একটু পরে দেখি সব কটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর ঋষের দিকে তাকাতেই একটা গুলি এসে আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুটো অন্ধকার হয়ে গেল। ঋষি এই অবস্থা দেখে আমার নাম বলে একটা চিৎকার দেয়, কিন্তু আমার নিতর দেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। সেই লোকগুলো ঋষিকে তুলে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকাতে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠলো, এই ছেলে, রিশা কোথায়? সত্যি করে বলো, না হলে কিন্তু তোমার অবস্থা কি হবে দেখো, এটা তুমি ভাবতেও পারবে না, বলে দিলাম আমি। মনে মনে বললাম, এরা আবার কারা যে ঋষার খোঁজ নিতে আসছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো ঋষাকে চিনি না। আর আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি, আর রিশাও একজন সিআইডি অফিসার। এটা রিশার ছবি, একটা ছবি সামনে দিয়ে বললাম। আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আমি ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা ঋষা, কিন্তু ওদেরকে আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া আমি ঋষাকে বলছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নেব না। তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার কিছুই মনে নাই। না না, আমার স্মৃতি আসলে যায় নাই, আমার সব কিছু মনে আছে। আমার নাম শাহরিয়ার রহমান। এখানে একটা কলেজে আসছি, পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নাই। ডক্টর আমার মাথা ব্যথা করছে। রাহাত, এবার ছেলেটার একটু টেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। দেখো রাহাত, এখন যদি আরও ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসার আর কোনো কথা বলতে পারলো না, তারা কেবিন থেকে বের হয়ে গেল। আর তখনই নীলা দৌড়ে ভেতরে প্রবেশ করলো, পিছনে রাজও আছে। এই শাহরিয়া, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর মাহফুজ, কি হয়েছে? দেখো নীলা, চিন্তার কোনো কারণ নেই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেন্সিটিভ এলাকা ছুঁড়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চেনেন? আর ডাক্তার, ওর কোনো কিছু হবে না তো? ওর কোনো কিছু হলে আমি বাঁচবো না স্যার। আরে তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, তোমাকে চিনবো না? এটা কেমন করে হয়? তোমাকে হাসপাতালে সবাই চেনে। এই শাহরিয়া, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাই না। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই নীলা, আমার কিছুই হয় নাই, এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লেগেছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এটা বলেই কেঁদে দেয়। আরে পাগলি, কাঁদছো কেন? কাঁদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলে দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হয়ে গেলে খুব কষ্ট হয় আমার। আর তুমি এখন আমার ভালো একটা বন্ধু। আচ্ছা ডাক্তার, আপনারও সমস্ত রকমের ট্রিটমেন্ট শুরু করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স রোগীকে একটা ঘুমের ওষুধ দেন,
এখন ওর ঘুমের প্রয়োজন। 3 জন নার্স এসে আমাকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। একটা না দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকি। পরে দুপুরে ঘুমিয়ে যায়। আস্তে করে চোখ খুলে তাকে দেখি আমার পাশে নীলা বসে আছে, আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়ছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসা একটা পরশ এঁকে দিই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত। তখন দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব চেয়ে বেশি কিছু নাই। এসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে, আর তখন নীলার ঘুমটা ভেঙে যায়। ও শাহরিয়ার, তুমি উঠে পড়েছো? এখানে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গিয়েছিল বুঝতে পারি নাই। তোমার তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজনে কথা বলতে বলতে খাবার নিয়ে চলে আসলো রাজ। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা নীলার হাতে দিল, তারপর নীলা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল, তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ঔষধ খেতে হবে। এই যে, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না। সত্যি সত্যি বিষয়টা ভুলে গিয়েছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি, তোমার কষ্ট করে খাওয়া লাগবে না। নীলার কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম। এটা বলছে কি আমি নাকি খাইয়ে দেবে আমাকে? মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয়নি। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এবার চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাসে, নীলার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল? চুপচাপ ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। নীলা আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলে আরামের জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজ আর নীলার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন নীলাকে নামিয়ে দিয়ে যায়। না, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যা, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে নীলা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমিও বা আমার জন্য এত কিছু করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো। আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাত চলে যা। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাব না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তা করতে লাগবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাতে বাসে যেতে বললাম। আর নীলা আমার সাথেই থাকলো। এভাবেই পুরো 3টা দিন কেটে গেল। এই কদিন নীলা আমার সাথে ছায়ার মতো লেগেই ছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ছি আমি। হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে অনেক, তাই বলতে পারবো না। এভাবে আরো 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর নীলা, তোমরা বাসায় চলে যাও, আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। শাহরিয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে একা কিভাবে ছেড়ে দিই? হ্যাঁ নীলা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হোস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে বললাম, আর এরা তো জানে না যে আমি কমান্ডো। আর এসব কত গুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহই ভালো জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে? আরে নীলা, এই দেখো আমি একদম সুস্থ, বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো নীলা আর রাজ দুজনে অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই, আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 দিন পরে কিভাবে হাঁটতে পারে? নীলা, এভাবে হাতে করে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসে যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসে চলে গেলাম। হঠাৎ ঋষের কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, তখন ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। বাড়িতে এসে বিছানায় শুয়ে বললাম কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। নীলা ফোন করছে। হ্যাঁ নীলা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? আমিও বাসায় চলে আসছি। ইস, আমি যদি তোমার সাথে তোমার বাসায় যেতে পারতাম। হ্যাঁ, আমিও একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে যাও? আরে না, আমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? বেশি সমস্যা হলে কলেজে আসার দরকার নেই। আমি জানি তোমার কষ্ট হবে অনেক। হ্যাঁ, কলেজে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা রেখে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআরই টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে।
রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমার কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে না। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞেস করো নাই? কিন্তু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলছে ওর সেই দিনের কথা কিছুই মনে নাই, বাট বাকি সবকিছু মনে আছে, শুধু সেই দিনের ঘটনা মনে করতে পারছে না। আর ওর কাছে রিক্সা ছবিটা ও দেখিয়েছি, বলল সেই প্রথম নাকি রিশাকে দেখছে। হ্যাঁ, রাহাতের মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই। এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা, এখন তোমরা খোঁজ করো যে রিক্সার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলেই আমরা কিছু জানতে পারবো। এদিকে আমি ছাদে উঠে ব্যায়াম করা শুরু করি। এই 7 দিন পর ব্যায়াম করা আবার শুরু করলাম। প্রত্যেকদিন আমি দিনের প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করে কাটিয়ে দিই, কারণ একজন কমান্ডার বডি ফিট রাখতে হলে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন করছে, তারপর ফোনটা রিসিভ করে কানে নেই, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। আমি বুঝে নেই ও আমার ছোট বোন যারা। কুত্তা, বাঁদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা। এই মেরেছে রে, পেতনিটা দেখি সেইভাবে খেপে গেছে। সাবধানে কথা বলতে হবে, নাহলে কপালে বন্যাই আছে। কিরে কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না নাকি? প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে চলে যাস, আর ফিরে আসার নাম গন্ধই নাই। আমার সারাদিন বাসায় একা একা ভালো লাগে না। এই পেতনি এত রাগিস কেন? তুই জানিসই আমার কাজ হলো দেশ রক্ষা করা, যখন তখন বেরিয়ে পড়তে হয়। আর কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যাব, একটু একা একা থাক এই কয়দিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে মন চায় সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা বুঝলাম না, বিয়ে করবো আমি, এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আমার বাড়িতে একা একা পেতনির মতো কান্না করবি। এই সেটা মোটেও না হারামজাদা, তুই বিয়ে করলে আমি মিষ্টি একটা ভাবি পাবো, আমার তখন গল্প করার মানুষ হয়ে যাবে, তখন আর তোকে লাগবেই না, যেখানে ইচ্ছে চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘরে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটাই ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা সব বাদ দে, কেমন আছিস বল? ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে আমার সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভেতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদের সময় দিতেই পারিস না। ভাইয়া রে, তোকে না আমি খুব মিস করছি, তুই তাড়াতাড়ি চলে আয় না। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। তারপর ফোনটা রেখে দিয়ে আবার ব্যায়াম করতে লাগলাম। ব্যায়াম করা শেষ, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর রুমে আসতেই দরজায় কেউ নক করে, আমি গিয়ে দরজাটা খুলে দিই। দেখি পাশের বাসায় আন্টি আসছে আমার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে শাহরিয়ার বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো না, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কিসের দরকার ছিল? আমি তো রান্না করতাম, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন আমার জন্য। শাহরিয়ার বাবা, তোমাকে তো আগেই বলেছি আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে আমি তোমাকে খাবারগুলো দিলাম। তুমি না খেলে আমি কিন্তু মনে অনেক কষ্ট পাবো। আন্টি এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরদিন ফোনের আওয়াজে ঘুমটাই ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো কখন যে সকাল হয়ে গেছে, আর একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো? কণ্ঠটা চিনে গেলাম, নীলা ফোন করেছে। ও তুমি? কলেজে রওনা দাও, আমি আসছি। নীলা এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া করছি কিনা, আরো অনেক কিছুর খবর রাখে। নীলার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে। নিজের অজান্তেই মনে হয় ভালোবাসে বলে।
কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম, এটাই আমার সকালের প্রিয় খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। নীলা আগে থেকেই কলেজে এসে বসে আছে। আমি আস্তে করে গিয়ে নীলার পাশে বসি। তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি কলেজে আমি, আর তুমি এখন আসলে? তুমি প্রতিবারই লেট করে আসো, অভ্যাস হয়ে গিয়েছে তোমার। আই এম সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে যে কি হয়েছিল, ঘুম থেকে উঠতে দেরিতে তোমার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছে, নাহলে তো আজ কলেজে আসতেই পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজ কি? ওই তো রাজ। নীলার কথা শুনে পিছনে তাকালাম, দেখি রাজ কলেজের গেট দিয়ে ঢুকতেছে। একটু পরে রাজ এসে আমাদের সাথে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি যে এসেই বসে পড়লেন, এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আসেই? শাহরিয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকায়। ওহ সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়াল করি নাই। হয় হয়, মানুষ যখন প্রেমে পড়ে আরো কত কি ভুলে যায়। আসলে আমি মানুষের মনের অবস্থাটা ভালো করেই বুঝতে পারি। তার মানে রাজ প্রেমে পড়ে গেছে? তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি? রাজ, মিষ্টি না খাওয়ালে কিন্তু খবর আছে তোমার, বলে দিলাম। ধুর, রাখো তো তোমার মিষ্টি মুখ। এই শাহরিয়ার শুধু ফাইজলামো করে। আন্দাজে একটা কথা বলে দিল আর তোমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেমে পড়িনি। এবার চলো তো ক্লাসে যাই। আমি নীলার দিকে তাকিয়ে হেসে দিলাম। নীলা আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। দূরে ক্লাস করে তিনজন মিলে বাইরে চলে আসলাম। চলো ঘুরতে যাই, আজকে ভালো লাগবে। তারপর রাজ আমাকে জোর করে সাথে নিয়ে চলে গেল। তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। নীলা দুটো রিক্সা ডাকলো, তারপর আমাকে নিয়ে একটাতে উঠে পড়লো, আর রাজ আর একটা রিক্সায় নীলা আমাকে জোর করে উঠলাম। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এ নীলা, আমাকে কোথা নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাবো না তো। আরে বলো না, কেন, কোথা নিয়ে যাচ্ছ? এই, একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যায় তাতে তোমার কি? তুমি চুপ করো, রিক্সায় বসে থাকো। আর একটা কথা বলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাবা, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেই তো হতো, এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো বসে থাকলাম, নাহলে কখন কি বড়ে করে বসে তার হিসেব নাই। একটু পরে শহরের সব থেকে বড় শপিং মলের সামনে রিক্সা দাঁড় করালো। আমি প্রথমে রিক্সা থেকে নেমে গেলাম। এই শহরিয়ার, এবার তুমি নামো। বসে থাকবে নাকি? তোমার কি হয়েছে বলো তো সত্যি করে। আরে নামছি, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমাদের পিছনে চলে আসলো। নীলা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। একের পর এক দোকানে যাচ্ছে, কিন্তু কিছু কিনছে না। নীলার কথা শুনে আমি তো পুরো অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই নীলা, কি করছো এসব তুমি? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না। তবু কেন এত কথা বলছো? নিজের জায়গায় চুপ করে বসে থাকো। নীলা দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর শার্টের দোকানে গেল। তারপর নীলা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার সুযোগই দিল না, নিজের পছন্দ করে কিনে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে অমন খ্যাত মার্কা কাপড় পরে আসবে না, বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকে এই নতুন কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়লাম, কারণ এখন বেশি বক বক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম শাওরিয়াকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দিব। তা এখন তোমার মন মতো সব কিছু নিয়ে নাও। আমি নীলার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা করা শেষ, শপিং মল থেকে বের হয়ে গেলাম। নীলার বাবার নাম করা ব্যবসায়ী বলে সবাই আমাদের অনেক সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় গেলাম। সন্ধ্যার সময় নীলার দেওয়া কাপড় দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার পছন্দের নীল কালারের শার্টটা কিনছে, প্যান্টটা আমার মনের মতো। ওর মতো একটা বউ পেয়ে তো কোনো কথাই থাকবে না। কিন্তু নীলা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বলে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ওইটা তো পাশের বাড়ির আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে ছেলে ভাবেন। আমি চিৎকারের আওয়াজ শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পেছনে দৌড়াতে শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দেবো যাতে কারোর জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়, বলেই চোরটাকে মারা শুরু করলাম। চোর ছেলেটি বলল, ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মার।
আর কিছুক্ষণ মারলে আমি মরে যাব। ছেলেটার কথা শুনে আমার মায়া হতে লাগলো। ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরদিন সকালে নীলা দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসি নাই, সবকিছু ঠিকঠাক করে আসছি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবাই আমার দিকে হাত করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো। তাই আড্ডায় চলে আসলাম, কিন্তু নীলা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলো। এ নীলা, কি হয়েছে তোমার, এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজপুত্রের মতো লাগছে। তোমাকে দেখলেই তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আরে নীলা, তুমি কি যে বলো না, আমার মতো ছেলেকে কেউ আবার ভালোবাসবে? তোমার কথা শুনে অনেক বেশি হাসি পাচ্ছে আমার। আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসলেই যে কেন মেয়ে পড়ে যাবে। এই রাজ, হয়েছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করছিস, এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দিলাম। নীলা আমাকে আজকে ওর পাশে বসেছে, কিন্তু আমি কিছু বলতেই পারছি না। ক্লাসের সবাই শুধু আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমার এই বিষয়টায় কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশি আসছি তো, তাই সবাই এমন তাকাচ্ছে। আমি মনে মনে হেসে দেই। একটু পরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজনে মিলে কিছুক্ষণ আড্ডা দেই। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি। শাওরিয়ার কি খাবে বলো? আজকে তুমি যা খাইতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো। সত্যি বলছি, অর্ডার করো তুমি। ওই, আজ আমার কেউ অর্ডার দিব না, তোমার ইচ্ছে মতো সেগুলোই আমরা খাওয়াবো। নীলা ওদের কথা শুনে হেসে দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর নীলা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করলাম। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজন মিলে গল্প করতে থাকি। হঠাৎ করে একটা মেয়ে এসে আমার সামনে হাঁটু করে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল নিয়ে। আমি কিছু বলতে যাব, তার আগে নীলা যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। নীলা মেয়েটাকে গালে দুটো থাপ্পড় মারে। মেয়েটা তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। নীলা আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। নীলা আবার ওকে মারতে যাবে, তখন আমি গিয়ে হাতটা ধরে ফেললাম, আর মেয়েটা আমার পিছনে গিয়ে লোকালো। এই নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এত মারছো কেন? মারবো না তো কি করব? এই নে, কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে। আরে নীলা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, এটা ভালো লাগার অধিকার প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। যে অধিকারটা ওই মেয়েরও আছে, তাই বলে তুমি ওকে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটা আমাকে পছন্দ হয়েছে, তাই আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমার তো ওকে পছন্দ হয় নাই। এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে। এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। নীলা চুপচাপ করে আছে, কোনো কথা বলছে না। সে মনে হয় একটু বেশিই করে ফেলছে। আমি মেয়েটাকে ইশারা করে চলে যেতে বলি। এ নীলা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবো এখন। নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। আমি নীলার এরকম হঠাৎ আচরণ দেখে বললাম, এই তুমি হঠাৎ করে কোথায় যাচ্ছ? কিন্তু নীলা আমার কোনো কথা না শুনে, এই রে নীলা। নীলাকে মনে হয় একটু বেশি বলা হয়েছে, এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়েছিল। রাগের মাথায় কি যে বলে ফেলছি, তোর আজকের দিনটাই খারাপ। এই রাজ, চল বাসে যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে ঘরে গেলাম, দেখলাম কোনো খাবারই নাই। এদিকে ক্ষুধাটাও বেশি লেগে গেছে। পকেটে হাত দিয়ে দেখি টাকা অল্প কিছু আছে, তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে লাগলাম। একটু পরে দেখলাম ওই রাস্তা দিয়ে নীলা ওর কয়টা বান্ধবীর সাথে এদিকে আসছে। এদিকে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই নীলা আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোনো, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা, তোদের সাথে আমি পরে কথা বলছি। নীলার বান্ধবীরা চলে যাওয়ার পর নীলা আমার কাছে আসলো। আমি দোকান থেকে বের হয়ে সামনে দাঁড়ালাম। কি রে শহরের, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়েছিলাম, তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নেই। পকেটে অল্প কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে তুমি আমার খুব ভালো বন্ধু, এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমিই দেখবো। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? আমি এখন কোথাও যেতে পারবো না, আমার শরীর বেশি একটা ভালো না। আজকের মতো টাটা। তুমি তোমার মুখটা বন্ধ রাখো তো, সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে, আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়।
আর কথা না বলে চুপচাপ থাকলাম। তখন বেশি কথা বললে এই রাগে মেয়েটা কে থেকে কি করে বসবে সেটা নিজেও জানে না। নীলা একটা রিক্সা ডাকলো, তারপর দুজনে মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। মামা একটু তাড়াতাড়ি করে যান, ওখানে আমাদের জরুরি প্রয়োজন আছে তো, তার জন্য আর কি। নীলার কথা শুনে চোখ দুটো কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে বড় লোকলাই খাওয়া দাওয়া করে। নীলাকে কিছু জিজ্ঞেস করতে যাবো, কিন্তু নীলা আমাকে চুপ করে থাকতে বলছে, তাই চুপ করে বসে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। দুজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর নীলা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। ভিতরে গিয়ে তো আমি অবাক, ভিতরটা যেমন রাজপ্রাসাদ। আর নীলা, তুমি আমাকে নিয়ে এত বড় জায়গায় আসলে কেন? তোমার তো অনেক টাকা খরচ হবে। এই, তোমাকে না বলছি চুপচাপ করে আমার সাথে আসবে? এত বেশি কথা বলো কেন তুমি? আর টাকাটা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি খাবে তা বলো। আরে আসি, আমি কিছুই খাবো না। তুমি শুধু শুধু এরকম করছো, তোমার কি মাথা ঠিক আছে নাকি? তোমার মাথা পুরোটাই গেছে। তোমাকে এই শেষবারের মতো বলছি, তুমি কিছু খাবে কিনা। আমি কিন্তু যে কোনো সময় তোমাকে তুলে আছাড় মারতে পারি। এই রে, এত রেগে যাচ্ছে কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। তারপর নীলা ওর পছন্দ মতো অর্ডার করলো। একটু পরে এই খাবারগুলো চলে আসলো। এমনিতে অনেক ক্ষুধা লাগছে, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে থাকলাম। হঠাৎ করে নীলার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসছে। এ নীলা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আসছো কেন? আরে না, কিচ্ছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা, তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। নীলা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা না। তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এ নীলা, এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা না, তাহলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলছো, এটা আমাদের বাড়ি ফেরার রাস্তা নেই। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে। আরে এখানে একটা লোক আছে, ছোটবেলা থেকে খুশি সময়গুলো ওখানে কাটিয়েছে, তাই আজকে তোমাকে সাথে নিয়ে যাচ্ছি। নীলার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পরে দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরও সুন্দর দেখাচ্ছে। নীলা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে লাগলো। আমরা অনেক ক্লোজ হয়ে গল্প করতে থাকলাম। নীলাকে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় নীলাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে। কলমটা বের করে নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম আর বলতে লাগলাম, নীলা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া জীবনটা যেন চলছেই না। সব সময় তোমার কথা মনে পড়ে, তোমার ছোট ছোট শাসন আমার খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আর শাহরিয়া, তুমি কি করছো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আসলে কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরই তো প্রপোজ করতে হয়। আর আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। হেই গাধা, এইভাবে কি কেউ কলম দিয়ে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এইরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। এ বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? আমি তো এসবের কোনো কিছুই পারি না। তুমি প্রপোজ করো এবার, তাহলেই হবে। এখন তুমি উঠে দাঁড়াও, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে প্রপোজ করব। আমি চাই না আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে নীলা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। হাতে কালকে পুরো কলেজের সামনে তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে এসো। দুজনে আমরা খুব খুশি। তারপর আরও কিছু সময় পার্কে কাটিয়ে বাসে চলে আসলাম। মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে, যা শেষ পর্যন্ত প্রিয় মানুষটাকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা ফুল তোড়া নিলাম, তারপর কলেজে প্রবেশ করলাম। আর এদিকে নীলা আর লিজা গল্প করছে। জানিস লিজা, আজ শাহরিয়ার আমাকে পুরো পার্কে প্রপোজ করছে। আজ আমার এত দিনের অপেক্ষা সার্থক হয়েছে। আজ কলেজে সবার সামনে ওর
মান সম্মান ধুলোয় মিশিয়ে দেব। ওর কত বড় সাহস, সেই দিন বাবার ওপর জন্য আমাকে চর মেরেছিল। আজ তার প্রতিশোধ নেব। দেখ, সবই তো বুঝলাম, কিন্তু কারো মন নিয়ে খেলা করা উচিত নয়। সারিয়ার হয়তো তোকে সত্যি ভালোবেসে ফেলেছে। ওই খ্যাত্তার আবার মন, ওকে দেখলেই আমার গা জ্বলে যায়। আবার ভালোবাসা? দেখ, আমার যেটা ভালো মনে হয় সেটাই বললাম। এরপর দেখ তুই কি করবি। আমি কি করব সেটা একটু পরে গোটা কলেজ দেখতে পাবে। ওর জন্যই প্ল্যান করে কলেজে আসতে বলছি। সকালবেলায় কলেজে চলে গেলাম, একটা দোকান থেকে গোলাপ ফুলের তোড়া নিয়ে নিলাম। তারপর কলেজে প্রবেশ করলাম, তখন নীলা আমার সামনে চলে আসলো। আজকে নীলাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। তারপর নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে বললাম, নীলা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসার শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছে এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না নীলা। আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বলি? তুই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো এই খ্যাটকে আমি ভালোবাসবো? তুই ভাবলি কি করে? নীলার কথাগুলো শুনে মাটিতে বসে পড়লাম। নীলার কথা শুনে আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। নীলা, তুমি কি বলছো? এসব এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তো তোমার মনের কথা নয়। বলো না নীলা, তুমি এতক্ষণ যা বলছো সব কিছু মিথ্যা বললে। আমি উঠে গিয়ে নীলার হাত ধরে বললাম, নীলা, তুমি আমাকে ভালোবাসো না বলো? কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার গায়ে টাচ করার? বলেই পায়ের থেকে জুতা খুলে আমার দুই গালে দূরে বসিয়ে দেয়। আয় ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার যে স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে কখনো তোর মানায় বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা আমাকে কখনো ধমক দিয়ে কথা বলে না, আর তোর জন্য বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেই দিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। আর এইসব প্রেম তো সাজানো নাটক ছিল। কিরে লিজা, তোরা এদিকে আয়। নীলার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসছে। নীলা আবার বলতে লাগে, আয় ছোট লোক, শোন, আমার বান্ধবীদের সাথে চুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব, না হলে কি লিজাদের সাথে আড্ডা দিয়ে তোর কাছে যেতাম? এখন তো তোর প্রাপ্য দিয়ে দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন। বলে নীলা ওর বান্ধবদের সাথে চলে যায়। আমি এসবের পর যেন মাটি থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলছি। চোখের পানি ঝরঝার মতো বেয়েই চলছে, বুক পেটে কান্না আসছে। এই কদিন নীলাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু নীলা যে আমার সাথে এমন একটা কাজ করবে কখনোই ভাবতে পারেনি। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। তখন রাজ এসে আমাকে বসা থেকে উঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। আমি রাজকে জোরে ধরে কাঁদতে শুরু করলাম। এই শাহরিয়ার, একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকে নীলার উপর সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো। নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আর তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আছি, আমি নীলাকে খুব ভালো করে চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য ওর কোনো কথাই বলিনি। যাই হোক, এখন এসব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর ভাই। আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। আমি মনে মনে বললাম, আরে আমি তো দেখিয়েই দেবো আমি কি পারি আর কি না পারি। আমি যে এই কলেজে ভর্তি হয়েছি ওই জন্য একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি পারে সেটা তো কয়েকদিন পরেই সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি নীলাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলেই থাকতে হবে। তারপর যখন আমার পরিচয় দেবো তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে আমি আর রাজ বের হয়ে আমাদের আড্ডায় বসি, তারপর গল্প করতে থাকি। দেখ শাহরিয়ার, আজ যা কিছু হলো সব ভুলে যা, আর হাতে বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস রে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। যা বলার সরাসরি আমাকে বলতো।
দেখ শাহরিয়ার, এর আগেও অনেকবার দেখছি যে প্রেমে ব্যর্থ হলে সুসাইড করে, তাই তোকে নিয়ে আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসবি কিনা? আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওইসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনটাকে নিজেই শেষ করে দেওয়া এত সহজ নাকি? তোর কোনো চিন্তা না, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় যাই, তারপর দুজনে মিলে বাসা দেখে রওনা দেই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিই, তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেই। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম তো পুরোপুরি খোঁজা শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে এখন করি, ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটা তো জানি না। হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোন রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা গেল। এই শাহরিয়ার, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কর্ণটা শুনেই বুঝতে পারলাম যেটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। শাহরিয়ার, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয় বড় কোনো অপরাধের সাথে যুক্ত আমি এরা, আর আমার মনে হয় এরাই ড্রাগনের লোক, যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু একটা করো। এ রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শোনো, এখন এই নাম্বার থেকে যে সিমটা কল করা হয়েছে ওটার লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে চলো। তারপর আবার কমান্ডোর হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিমের দরকার, সময় হয়ে গেছে ওই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের ঘাটের খোঁজ আমি পেয়ে গেছি স্যার। আমার মিশনটা কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের ছেলে পেলে ধরতে হবে। ওকে ঠিক আছে, তুমি রেডি হও, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। আর এমন কিছু লাগলে আমাকে জানাবে অবশ্যই। ঠিক আছে স্যার। আমি ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল, হাতে এরাই আমার টিম। এখন এদের সাথে কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটায় ওখানে দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙা জানলা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমকে বললাম, শোনো সবাই এক এক করে চারদিকে দিয়ে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দেবো, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্রই সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখনই ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না, সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখন ওদের দলের নেতাকে ধরলাম। স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, এবারের মতো ছেড়ে দিন। ওই কুত্তা বাচ্চা, আগে বল রিসার্চ সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? তাহলে কিন্তু একটাও বেঁচে থাকবি না, এখানে তুই সহ সবাই মারা যাবি। স্যার ওই ম্যাডাম উপরে আছে। স্যার এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি বাঁচতে চাই, কখনো এরকম ভুল করব না, কথা দিলাম। আচ্ছা চল এখন উপরে, বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি মাটিতে পড়ে আছে, হাত পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনটা খুলে দিলাম। এ রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ শাহরিয়ার, আমি একদম ঠিক আছি। আর এইগুলো ড্রাগ স্মাগলিং এর চেষ্টা করা যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটার কলার ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায়? এখন না বললে কিন্তু বুঝতেই পারছিস তুই। স্যার আমি জানি না ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই স্যার, আমরা শুধু ফোনে ওর সাথে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনো মতেই যোগাযোগ করতে পারি না। ওর যখন আমাদেরকে প্রয়োজন হয় শুধু ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরের যে কলেজটা আছে ওইখান থেকে ড্রাগসগুলো পাচার হবে, এটা আমি জানি, কিন্তু এর সাথে কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করেই নেব, কিন্তু তার আগে তোদেরকে তো একটা ব্যবস্থা তো করতেই হবে।
এখন চল আমার সাথে। আর রিশা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে তোমাকে ওরা আটকে দিয়েই রেখেছে, তখন তো মাথায় কিছু ঢুকছিল না। তবে এখন তো তুমি সেভ আছো, আর আমিও তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিডিআইটি টিমকেও জবাবদেহি করতে হবে না, বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো, তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইলো, তখন আমি তাদেরকে আমার কাউন্টার পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আসক্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় নীলার ব্যবহারগুলো মনে পড়ে যায়, মনটা আবার খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনে প্রথমই তো নীলাকে ভালোবেসেছিলাম, এখন একা থাকলেও মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশে নদীর ধারে আয় তো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে আমার পাশে বসলো, দেখলো যে আমি মনমরা হয়ে বসে আছি। কিরে শাহরিয়ার, মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সে নীলা অপমান করার পর থেকে তুই এভাবে আছিস। তুই একে ভুলে যা, তাহলে আর নিজের মনকে কতদিন কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো নীলাকে ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি রে, কিন্তু নীলা আমার সাথে যে শুধু ভালোবাসার নাটক করছে সেটা আমি বুঝতেই পারি নাই রে রাজ। আমি ওর চালাকি ধরতেই পারি নাই। নীলা যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম করবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। এখন তুই ওই নীলার কথা বাদ দে তো, ওর কথা শুনলেই আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে? আচ্ছা, এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সবসময় ভাই। এখন বাসায় চলে যা, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, সন্ধ্যা লেগে গেছে, খেয়াল করি নাই। আচ্ছা চল বাসায় ফেরা যাক। তারপর দুজন মিলে হাঁটা শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসে চলে গেলাম। তারপর রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেট থেকে ঢুকে দেখি নীলা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। নীলা এদিকে আমাকে দেখে হাসছে, সাথে নীলার বান্ধবীরাও হেসে দেয়। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাতটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, তোরা ক্লাসের সময় হয়ে গেছে। দেখ লিজা, তোরা দেখ খ্যাতটা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়েই ভুল করছে। এখন তো অতি দুঃখে দিওয়ানা হয়ে গেছে। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল। তোরা জানিস, সেই দিন আমার খুব খারাপ লেগেছিল, যেখানে আমার বাবা আমার সাথে কোনো দিন জোরে কথা বলে নাই। আমাকে খুব ভালোবাসে। আমার বাবা আমার কোনো চাওয়া পাওয়া বাদ দেয় না, কিন্তু ছোট লোকটার জন্য যে সেই দিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হচ্ছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব খুশি আছি, আমি ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। আমার মনে হয় তুই অনেক বড় ভুল করছিস। আমার শাহরির উপর কেমন জানি সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। কই থেকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিচ্ছে, আর সবচেয়ে বড় কথা হলো শাহরিয়ার আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। শাহরিয়ার সব মেয়েদেরকে খুব সম্মান করে। নীলা, ওর মতো ভালো ছেলে আমি একটাও দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখনো তো শাহরিয়ার খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে কষ্ট পাস না, কারণ শাহরিয়ার তখন তোকে আর গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি, এখন তো দেখছি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটাই মিলে যায়। এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাতটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিনের নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাতটার তুলনায় কিছুই না। ওকে যে তুই এত ভালো বলছিস, তুই কি জানিস এইসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয়, যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো
আফসোস করবো না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। এর মতো ছেলেরা আমার চারপাশে সবসময় ঘোরাফেরা করে, আর ওর মতো ছোট লোকের প্রেমে তো পড়বো না। লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে পড়া তো দূরের কথা, ওকে তো আমার মনে থাকবেই না। কত ছেলেকে এভাবে শায়েস্তা করলাম, কিন্তু ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে চলে যাই। তারপর নীলা ওর বান্ধবীদের সাথে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসে নাই। রাজ আর আমি একা বসে আছি। আরে নীলা দেখ, সারিয়ার আর রাজ ক্লাসে একা বসে আছে, ক্লাসে তো কাউকে দেখি না। বুঝলি রেজা, এটাই হলো কাঁটা গায়ে নুনের ছেটা দেওয়ার আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে গিয়ে কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি নীলা আর ওর বান্ধবীরা আসছে। তোর মাথা নিচু করে রাখলাম, আমি জানি নীলা এসে আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, নীলা আসছে, দেখ ওর সাথে কোনো রকম কথা বলবি না, শুধু চুপ করে থাকবি, দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। নীলা হাসতে হাসতে আমার কাছে চলে আসলো। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস? ও বুঝছি, ছ্যাঁকা খেয়ে ওই বন্ধুটার সাথে শেয়ার করছিস না রে। কিন্তু জানিস, তুই তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধু মাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে অনেক ফুর্তি করেছিস। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে। নিজের বাবার টাকা তো আর জীবনে খেতে পাবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তো এখন রাজের টাকায় খাবার কথা ভাবছিস? রাজ রাগের চোটে ওর দুটা চোখই লাল হয়ে গেছে। আমি সেটা ওকে ঠান্ডা থাকতে বললাম, আচ্ছা নীলা, আপনার কি আর সারাদিনে কোনো কাজ নেই, নাকি এটাই কাজ আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, যদি আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছ থেকে ধোঁকা খাওয়ার পর একেবারেই আলোনা হয়ে গেছি, তাহলে আপনি সেটা ভুল ভেবে বসে আছেন। কারণ এখন আমি কোনো রকম ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হাতে আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে। কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন, কারোর ক্ষতি করে মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন আসতে পারেন, আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই স্যার ক্লাসে চলে আসে। তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে, এখন ক্লাসে স্যার চলে আসলো, নয়তো আমি তোকে কিছু জ্ঞান দান করতাম। ছোট লোক। লিজা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম, ওরে নীলা, তুই তো আমাকে এখনো চিনো নাই। যখন তোমার সামনে আসবো না, তখন তুমি বুঝবে কি হারিয়েছো। এখন ওই সব ঠাকুর দেখেই দেই। আমাকে যখন সামনে দেখবে না, তখন আমাকে পাওয়ার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলে তো আমার সাথে এখন তো সময় কাটিয়েছো, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে এসেই পরীক্ষার কথাটা জানিয়ে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নেবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাতেই তোমাদের মধ্যে থেকে সেরা স্টুডেন্ট বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের নীলার বাবাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছি। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠান সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট করে দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখন নীলা আমাদের সামনে আসলো। কি রে রাজ, তোর না একটা বোন আছে, তো এই খ্যাতার সাথে বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে, ভালো চয়েস আছে তোর। নীলা, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে ফেলেছ। মুখ সামলে কথা বলো কিন্তু। নাহলে কি করবি তুই? তুই এবং তোর ওই খ্যাত বন্ধু আমাকে কিচ্ছু করতে পারবি না। এই আশা করা ছেড়ে দে, বুঝতে পারছিস? এবার আর চুপ থাকতে পারলাম না। ওই নীলা, আপনার কি মাথার সব তার ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে ঝগড়া করতে আসছেন? আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? সব লজ্জা শরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলছেন। আপনি এখান থেকে জানতো,
এ রাজ, তুই চলে আয় তো এখান থেকে, যত সব পাগলের আড্ডাখানা এখানে। নীলা তখন একটা কথা বলবে, কিন্তু নীলাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। নীলা এদিকে রাগে গজগজ করতে লাগলো। কি? আমাকে ওই খ্যাতটা পাগল বলো? মাথার তার ছেঁড়া বলো? ওকে তো আবার উচিত শিক্ষা দেবো। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তখন ফোনটা বেজে ওঠে। হ্যাঁ হাতে, বলো কি খবর? স্যার, আমার টিম সব কিছু খবর নিয়ে নিয়েছে। ড্রাগ স্মাগলার ড্রাগন ওই কলেজ থেকে পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয়ই জানেন যে সামনের সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকেই একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগে হাত ধরে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটাও পাল্টে নেবে, যাতে ওকে কেউ চিনতে না পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমার বিশ্বাস। আর সাথে হাতে নাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময় আপনাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিলাম। আমি ছেলেটার সাথে কথা বলে মনটা খুশিতে নেচে উঠলো। আরেকটা মিশনও আমার জয়ের কাছাকাছি। আসছিলাম ইউজিজি বাংলাদেশের কমান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে। এই ড্রাগনকে অনেকদিন ধরেই পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সফল হয় না। তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগে নজর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানবে। আর নীলা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আমি হতে দেবো না। কারণ নীলা ভালোবাসার মর্ম বোঝে না। নীলা বোঝে শুধু টাকা, কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহে কলেজের অনুষ্ঠানটার। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডার জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে। কিন্তু বিশেষ করে এই মিশনের উপহার, এসব চিন্তা করতে করতে কলেজেই প্রবেশ করলাম। আর তখনই নীলার সামনে চলে আসে। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছু নাই। তোকে এত অপমান করি, তারপরে তুই বেহায়ার মতো কলেজে আসিস? নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা নীলা, আপনি কি চান বলুন তো? আপনি তো আরেকটা বেহায়া। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপর সেই নির্লজ্জের মতো বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি গাইয়া খ্যাত। অবশ্যই খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বলেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হাতে একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহে কলেজ থেকে চলে যাচ্ছি এই অনুষ্ঠানটার পরে, আর আপনাকে এই খ্যাতটার মুখ দেখতে হবে না। আরে, এটা তো আমার খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজে দরকার নেই। কেন যে তোকে অ্যাডমিশন দিল সেটাই বুঝলাম না। তুই তো আমাদের কলেজে মান সম্মান ডুবিয়ে ছাড়বি। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজে ডুবিয়ে দিচ্ছে। নীলার দিকে তাকিয়ে হাসলাম। এটা আসলেই পাগল, এটা অনেক অহংকার বটে, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে সেই মানুষটার জন্য সবকিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো, ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? আমার তো মাথায় আসছে না এসব। আমাকে সবকিছু বল অন্তত ভাই। শোন রাজ, আমাকে তো নীলা দেখতে পারে না, আর সামনে আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি এই কলেজে আসলে নীলা আমাকে প্রতিদিন অপমান করে, তাই আমি আগামী সপ্তাহে কলেজে আসবো না। একেবারে অনুষ্ঠান দিন আসবো, তারপরে মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস, তোর সিদ্ধান্ত তোর, এটাতে আমার বলার কিছু নাই। আমি জানি নীলা তোকে অনেক অপমান করে, আমার সামনেই তো তোকে অপমান করে। তখন তো মনে হয় থাপ্পড় দিয়ে ওর দাঁত কয়টা ফালায় দিই। আরে ভাই, টাকা আছে বলেই কি এরকম গরম দিতে হবে নাকি? আরে বাদ দে ওই নীলের কথা, আমারও মাথা খারাপ ছিল। নীলার মায়াজালে ফেসে গিয়েছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে নীলা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দেবো। এখন চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসে চলে যাই। তারপর দুজনে মিলে ক্যান্টিন থেকে খেয়ে নেই। আমি রাজকে বিদায় দিয়ে বাসে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করা শুরু করি। একটা না বিকাল পর্যন্ত ব্যায়াম করা শেষ হতে মোবাইলটা বেজে ওঠে। আমি কল রিসিভ করি। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? তোমাদেরকেও আমি অনেক মিস করছি। প্রতি রাতে চাই তোমাকে কল দেবো, কিন্তু সময় হয় না। মিশনে গেলে কিরকম হয় জানোই তো। হ্যাঁ রে বাবা, আমরা সবাই ভালো আছি। তুই সারাদিন তো বিজি থাকিস, তাই ফোন দেই না। বেশ কয়েকদিন পর তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে আম্মু, ফোন দিয়ে খুব ভালো করছো, নাহলে আমি তোমাকে ফোন করতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে আমি বাসায় চলে আসতে পারবো। আমার এই মিশনটা শেষের দিকে। হ্যাঁ, সেটা আমরাও জানি,
সেই জন্য তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে। এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস নাই, তাই রেগে আছে। এই পেতিনিটা সত্যি রাগ করে বসে আছে। আম্মু, আমি ওর সাথে কথা বলবো না, ওকে বলে দিও আমি আগামী সপ্তাহে বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একেবারে বাসায় এসে কথা হবে। তারপর ফোনটা রেখে দিলাম। এভাবেই দিনটা ভালোভাবেই কেটে যায়। নীলা পরদিন কলেজে গিয়ে দেখে আমি আসি নাই, রাত শুধু একা বসে আছে। শহরেও তো কলেজে আসতে এত দেরি করে না, তাহলে আজকে ওর হলোটা কি? নীলা গিয়ে রাজের কাছে গিয়ে দাঁড়ায়। কিরে রাজ, আজ তোর ছোট লোক বন্ধুটা আজকে আসে নাই? রাজ নীলার কথা শুনে সামনের দিকে তাকায়। নীলাকে দেখে অস্বস্তি লাগে, কারণ নীলাকে রাজ দেখতে পারে না। আচ্ছা নীলা, তোমার কি আর কোনো কাজ নাই বলো তো? এই শাড়িয়ার পিছনে পড়ে আছো কেন? আরে তুমি তো ওকে ছোট লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছো কেন? সূর্য আজকে আবার কোন দিক থেকে উঠলো? না, সূর্য তো পূর্ব দিক থেকেই উঠেছে, তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু তোর এইসব আজাইরা পেঁচাল শোনার জন্য আসি নাই। তোর কাছে শুধু জানতে চেয়েছি যে শাওরিয়ার আসে নাই কেন। শাহরিয়ার আসে নাই কেন সেটা বলতে তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কাছে শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার শাহরিয়ারকে ভালোবেসে ফেললে নাকি? কিন্তু সেটাতে কোনো আর লাভ নেই, কিন্তু শাহরিয়ার তোমাকে আর গ্রহণ করবে না। ওই ছোট লোক রাগ, তোর দুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আরে ওই খ্যাতটাকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসবে না। আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রতিদিন ধোলাই করি তোর, আজকে দেখলাম না তাই জিজ্ঞেস করতে আসলাম। তুই থাক এখানে, ছোট লোক কোথাকার। রাজ নীলার কাহিনী দেখে হেসে দিল। আসলে মাথার তার সব কটাই ছিঁড়ে গেছে। হ্যাঁ, তবে মনটা অনেক ভালো, বিপরীতে দেমাগটা একটু বেশি। রাজের সাথে কথা বলে মুডটাই খারাপ হয়ে গেছে। বলে কিনা আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলেছি। আরে ওটাকে কোনো মেয়েই পাত্তা দিবে না। তারপর ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে থাকে। এভাবে দিনটা কেটে যায়। পরদিন নীলা কলেজে আসে, বাট আজকে আমাকে দেখতে পায় না। নীলার মনে তো একটু খারাপ লাগা শুরু করছে। কিরে খ্যাতা কোথায় উধাও হয়ে গেল? কোনো সমস্যা হয় নাই তো আবার? ধুর, আমি আবার ওকে নিয়ে ভাবছি কি জন্য। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবতেছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবুও কেন বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে। আবার কলেজের চারপাশে একবার চোখ ঘুরিয়ে দেখে নেয়, না কোথাও আমার দেখা নাই। নীলা এমনভাবে তাকাচ্ছে, তখন লিজা এসে হাজির হয়। আরে নীলা, কারে এত খুঁজছিস? আরে এত কি ভাবছিস? কখনো তো তোকে এমন করতে দেখি নাই। নীলা লিজার কথায় আটকে ওঠে। কই না তো, আমি কাউকে খুঁজতেছি না। আর এত কি নিয়ে ভাববো আমি? আমার কি কিছু চিন্তা আছে নাকি যে সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে ভাবছিস সেটা আমি শিওর, তবে আমি কিছুর আভাস পাচ্ছি। এই 2 দিন দেখতেছি শাহরিয়ার কলেজে আসেনি, আর তুইও এই 2 দিন ধরে কি নিয়ে যেন চিন্তায় আছিস। শোন নীলা, তুই যতই শাহরিয়ারকে অপমান করিস না কেন, যতই ভালোবাসা নাটক করিস না কেন, বাট ওর সাথে কাটানো সময়গুলো তোর এখন মনে পড়ছে। শাহরিয়ারকে তুই এখন অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই বলছি কি, শাহরিয়ারকে আপন করে নি, দেখবি সুখী হবি। আই লিজা, তোর মাথা কি আসলে খারাপ হয়ে গেছে নাকি? আরে লিজা, আমি ওই খ্যাতাকে কখনোই ভালোবাসি নাই, আর বাসবও না। তুই কি মনে করছিস ওই একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না। আর আমিও ছোট লোকটাকে দু চোখে দেখতেই পারি না। সেটা দেখাই যাবে সময় হলে। আমি শিওর যে তুই একদিন তোর ভুলটা বুঝতে পারবি আর শাহরিয়ারকে আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এখন এই বিষয়টা বাদ দিই, চল ক্লাসে যাই। তারপর দুজনে মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে আমি সমস্ত রকম প্রিপারেশন নেই মিশনটার জন্য। এই 2 দিন বেশ ভালোভাবেই কেটেছে। বাকি দিনগুলো ভালোভাবে কাটতে থাকে। আরো 2 দিন আমার কেটে যায়, কিন্তু অপরদিকে নীলার মনে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। কিন্তু কিছু একটা যেন হারিয়ে ফেলছে সে। সব সময় কিছু একটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়েছে তার। 5 দিন পর আমি কলেজে যাই। তারপর রাজের সাথে আড্ডা দিতে থাকি। নীলা কলেজে এসেই দেখতে পায় যে আমি এসেছি।
মনের অজান্তে মুখ দিয়ে আনন্দের হাসি বেরিয়ে যায়। নীলার বুঝতে পারে না যে আমাকে দেখে তার এমন ভালো লাগা কাজ করছে কেন। নীলা সেখানে বেশি সময় দাঁড়িয়ে না থেকে চলে যায়। আমি আর রাজ হেসে হেসে গল্প করতে থাকি আর নীলাকে কোনো পাত্তাই দিলাম না। জানিস শাহরিয়ার, নীলা সেদিন তোর কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞেস করছিল কেন। এই ভাই ওসব বাদ দে তো, তুই এখন আড্ডা দেই আরো কিছুক্ষণ। আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা চলে আসলো। আমিও পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করেছে। কলেজের সামনে একটা বড় মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেওয়া হয়েছে। আমি রাজকে নিয়ে শেষের চেয়ারে বসে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবাই সামনে বসতে চায় আর আমি ইচ্ছে করি পিছনে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পরে বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসেবে নীলার বাবা আসলো, সাথে নীলা ওর বাবার সাথে আসলো, কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না। আর আমি মনে হয় ড্রাগনের সাথে ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট করার পর প্রিন্সিপাল মশাই, বললাম আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশেই তাকে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে এসেছে। আমি তাদের দিকে ইশারা দিয়ে অবস্থা জানিয়ে দিলাম। একটু পরে প্রিন্সিপাল বক্তৃতা দেওয়া শুরু করলো। সবকিছু ঠিকঠাক চলতেছিল। 12টার সময় কলেজে 10টা ট্র্যাক প্রবেশ করলো। সবগুলোতেই অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখনই সন্দেহ হলো খাবার আনতে আবার ট্র্যাক লাগে নাকি। নিশ্চয়ই এখানে গন্ডগোলটা আছে। ট্র্যাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভিতরের দিকে গেল। প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্র্যাকের তো চলে যাওয়ার কথা। ভিতরে গিয়ে এতক্ষণ কি করলো, তখনই দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে ট্র্যাকে উঠে গেল। প্রথম দেখাতে চিনে ফেললাম এটা তো ড্রাগন ছদ্মবেশ নিয়ে আসছে। তখন চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কাউন্টার দিলাম, আমি ইউজিজি টিম, এখনই তোমাদের সময় দেশের স্মাগলারদের ধরার। সো কলেজের 4-5টা ঘিরে ফেলো যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথে সবাই কমান্ডার পোশাক বের করে ফেললো। আমিও আমার খ্যাত মার্কা পোশাক খুলে ফেললাম। পিছন থেকে একজন এসে আমার গায়ে নীল কালারের কোট পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমার কমান্ডোর কথা শুনে তো পুরো কলেজ হা করে আসে আর কমান্ডো টিম পুরো কলেজ ঘিরে ফেলেছে। আমি মঞ্চে উঠে মাউসটা হাতে নিলাম। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কলেজে একটা গোপন মিশনে এসেছিলাম। আমার পুরো নাম শাহরিয়ার মাহমুদ। আমি একজন আন্ডারগ্রাউন্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর ছিল যে এইখানে এই কলেজ থেকে ড্রাগ পাচার হবে। বাংলাদেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন। আর এই কাজটির সাথে যুক্ত আছে এই কলেজের প্রিন্সিপালের সাহেব। তিনি ড্রাগ স্মাগলের সাথে জড়িত। একজন শিক্ষক হয়েও দেশবিরোধী কাজ করছেন তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর ওই যে ট্র্যাকের মধ্যে বসে আছে ড্রাগন। সো আমার মিশন আজকে এখনই কমপ্লিট হলো। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশবিরোধী কোনো শয়তানকে দেখতে পেরেছি। আমার কথা শুনে সবাই হাতে তালি দিচ্ছে আর তাকিয়ে আছে। পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডো টিম অ্যারেস্ট করে প্রিন্সিপালকে। আমি অর্ডার দেওয়ার সাথে সাথেই কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এই দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলি। আমি ড্রাগনকে ধরেই মারতে থাকলাম। ফের ড্রাগনের বাচ্চা, তুই ড্রাগস পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্রাগ নয়, আমাদের দেশটাকেও বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিলি রে। কিন্তু আমাদের মতো দেশ ও প্রেমিক যারা এখানে বেঁচে আছে তারা থাকতে তোদের মতো কুলাঙ্গাররা কিছুই করতে পারবে না। তারপর আমার টিমের হাতে ড্রাগনকে দিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়লো অনুষ্ঠানের কথা। সবাই তো খুব আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানটার জন্য। এখন আমাকে সেই আনন্দটা আবার ফিরে নিয়ে আসতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউসটা হাতে নিলাম। প্রিয় অতিথিরা, আমি আসলেই দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করব বলুন, দেশে এরকম শত্রুকে তো আর ছেড়ে দিতে পারে না। এটাই আমার দায়িত্ব। কথাটা শেষ করতে পুরো কলেজ হাততালির শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো। সবাই তো খুব খুশি। নীলার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে নীলা তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছু তো মাথায় ঢুকছে না। আমাকে কেন জানি খুব মিস করে। এখন কয়েকদিন যাবত আমি কলেজে আসছি না, তাই তো নীলার জন্য মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলছে। নীলা আমাকে যতই ঘৃণা করতো না কেন, এই কদিনে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর নীলা তার বাবার সাথে চলে যায়। আমি অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম। রোজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর আমি আপনার সাথে কিনা এরকম ব্যবহার করেছি? এই রাজ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যতই কোনো অফিসার হই না কেন, আমাকে তুই করেই বলবি। হাতে এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি। সো আমার নাম ধরে রাখবি। ওকে ওকে, ঠিক আছে। বসে আপনি আমাকে এই সিক্রেট কথাটা আমাকে বলতে পারতেন না? শুধু শুধু এতদিন ধরে ওয়েট করালি কেন? আমিও তোকে সাহায্য করতে পারতাম, আর সেই প্রথম থেকে নিজের পরিচয়টা গোপন করে গেছিস। আরে রাজ, এটা আমাদের কমান্ডারদের নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডার। নিজের পরিচয় সবকিছু গোপন করে মিশনে নামতে হয় আমাদের। আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তুই আমার সাথে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলি।
জানিস তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাতকে মানুষের বন্ধু হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাবো। ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা এখন চল তো, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তারপর আমি আর রাজ মিলে বেরিয়ে পড়ি। নীলা নিজের বাবার সাথে বাড়ি চলে যায়, তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। নীলা কিছুই বুঝতে পারছে না, তাই বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে তার বাবা রুমেই বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ মা, কি জানতে চাস বল। তোকে এমন দেখাচ্ছে কেন? সত্যি করে বল, তোর কি হয়েছে? তোকে তো কখনো এমন দেখা যায় না। বাবা, শাহরিয়ার তো একটা খ্যাত আর ছোট লোক। ওকে তো আমি পছন্দ করতাম না, সবসময় ওকে অপমান করতাম। কিন্তু আজকে তো কিছু বুঝতে পারলাম না। আর সেই দিন ওই ছোট লোকের জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই নীলিমা, তুই কাকে খ্যাত বলছিস? তুই কি শুনতে পাস না যে শাহুরিয়া কি বললো তখন? আরে শাহুরিয়া হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, এখানে এই মিশনে এসেছিল। আমার কাছে আগেই একটা ফোন এসেছিল যে এখানে শাহুরিয়া আসবে, ওর সমস্ত দায়িত্ব যেন আমি নিই। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতাম না। পরে যখন তোর কথা মতো কলেজে ওকে অ্যারেস্ট করতে এসেছিলাম, ফোনে ও পাশ থেকে কে ছিল জানিস? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কমান্ডো প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করছিল। আমাকে বলল, সে যদি এমপিদের দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেটাকে ছেড়ে দাও। আর আমার কাছে শাহুরিয়া পরিচয় বলে দিল। তখনই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর তোর উপর খুব রাগ হয়েছিল, তাই তোকে চড় মেরেছিলাম। বাবা, তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে নীলার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কপালে ঘাম জমতে শুরু করে। বাবার একটা কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। কিন্তু বাবা, আমি যে অনেক একটা বড় ভুল করে ফেলেছি। সেই দিন তো শাহরিয়ার কলেজে কোনো দোষ করেছিল না, আমি ওকে বিরক্ত করছিলাম। তারপর তোমাকে মিথ্যে বলে পুলিশ জানি। কিন্তু তুমি যখন ওর জন্য আমাকে চড় মারলে, তখন আমার খুব রাগ হয়ে গিয়েছিল। অহংকারে ফেটে পড়ছিলাম আর প্রতিজ্ঞা করছিলাম ওকে শাস্তি দিব। তাই পরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি, আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যাই। আমি অনেকগুলো ভুল করেছি আর অন্যায় করেছি। আগে ওকে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। কিন্তু শাহরিয়ার কি এখন আমাকে মেনে নিবে? কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে মা, তবে একটা বিষয় জানি, শাহুরিয়া খুব ভালো ছেলে, সবার সাথে খুব ভালো করে মিশতে যেতে পারে, সবাইকে খুব ভালো সম্মান দেয়। এই যুগে এরকম ছেলে আর কয়েকটা মেলে না সহজে। আর তুই ওর মনটা ভেঙে দিয়েছিস। কারো মন ভাঙলে এত সহজে জোড়া লাগায় না। হ্যাঁ, যদি পারিস পায়ে ধরে ক্ষমা চাইবি এখনই, আর কিছু বলার নেই। বাবা, আমি জানি যে শাহরিয়ার আমাকে মেনে নিবে না, কারণ এখন শাহরিয়ার আমাকে অবহেলা করে চলে। আমি ওকে ছাড়া এখন বাঁচতে পারবো না। বলেই রুমে চলে যায়, বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এটা আমি কি করলাম? শাহরিয়ার মতো বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছে করলে তো আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা শাহরিয়ার করে নাই, বরং মাথা নিচু করে আমার সব রকম অন্যায় সহ্য করে গেছে। এখন আমি শাহরিয়ারকে ছাড়া বাঁচতে পারবো না। মনের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি, এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করে। বলে কাঁদতে থাকে, একসময় ঘুমিয়ে যায়। এদিকে আমি বাসায় গিয়ে ল্যাপটপ অন করি, তারপর নেট থেকে আমার আম্মুকে ফোন করি। আম্মু, কেমন আছো তোমরা? সত্যি তোমাদের সাথে অনেকদিন পর কথা হচ্ছে। আরে, আমরা তো অনেক ভালো আছি। তো তোর মিশনের কি অবস্থা? বাড়িতে কবে আসবি? অনেক বেশি মিস করছি রে। আম্মু, এটাই তো বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকে আমার মিশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমি ভাবতে পারছি না যে কলেজের প্রিন্সিপাল এই ড্রাগ স্মাগলিং এর মতো জঘন্য অপরাধ করছে। শিক্ষকরাই যদি এগুলো করতো, তাহলে দেশের কাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি বলিস কি তুই? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করছে। ওকে তো ফাঁসির দড়িতে ঝোলানো উচিত। আরে আম্মু, জগনকে অ্যারেস্ট করে ফেলছি, যে কিনা সকল নাটকের গুরু। সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়েই পাচার হয়, এটাকেই আমি ধরে ফেলছি। আর হ্যাঁ, বাসায় আগামী সপ্তাহে চলে আসছি। কোনো টেনশন করো না, এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম।
পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। কলেজে গিয়ে দেখি রাজ আমার আগে এসে বসে আছে। ওকে দেখে খুব খুশি হলাম। তারপর ওর পাশে গিয়ে আড্ডা দিতে লাগলাম। কলেজের ছেলেমেয়েরা এসে আমার সাথে পরিচিত হয়ে গেল, সবার সাথে হাত মিলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টা দেই নাই তখন কেউ কথা বলতে আসে নাই, কিন্তু এখন আমার পরিচয় জেনে সবাই আসছে আর সম্মান জানাচ্ছে। কি আজব দুনিয়া রে। রাজ আর আমি বসে গল্প করছি আর হাসাহাসি করতে থাকলাম। এদিকে নীলা কলেজে এসেই দেখলো যে আমি বসে আছি। নীলা মুচকি হেসে দিল, আমার কাছে এসে বসে পড়লো। কেমন আছো তুমি শাহরিয়ার? আসলে আমি তোমার খোঁজ খবর নিতে আসলাম। না মানে সব কিছুর জন্য সরি বলছি। নীলা এরকম আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। কি হলো নীলা, তুমি এরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুইজন দুজনকে খুব ভালোবাসি তো। তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে অনেক ভালোবাসো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসছো, আবার অধিকার খাটাচ্ছ? তোমার জন্য আমার মনে এখন কোনো জায়গা নেই। তুমি আমার আগে থেকেই মন ভেঙে দিয়ে বসে আছো। শাহরিয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে দেখতে পারতাম না। এই সব করছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছি না। প্লিজ আমাকে একটু শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়, তোমার থেকে সমস্ত বিশ্বাস উড়ে গেছে আমার। তোমাকে এখন আমার একটুও বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের টুকরোর মতো ভেঙে ফেলেছো। এখন আমার থেকে সরে যাও বলে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই নীলা আমার পা জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বলেই কাঁদতে থেকে আমি নিজের পা ছাড়িয়ে নিয়ে রাজের সাথে চলে আসলাম। কারণ এসব কাহিনী দেখার সময় আমার নাই। এসব অনেক দেখছি, আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছি, কিন্তু আমি তো সেই সুযোগ আর দেবো না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজনে বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষ কি পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না নাকি? যখন আমি সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তা দেয় নাই, কত কিছু বলে অপমান করছে। আর এখন যেই না আমার পরিচয় জানছে, তখন আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। শাহরিয়ার করে এই দুনিয়া বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই সে ছেড়ে চলে যাবে। নীলাও তো সেটার ব্যতিক্রম কিছু করে নাই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। তারপর দুজনে বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। নীলা আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিই নাই। তারপর পরিবার দিনটা চলে আসলো, কলেজে চলে গেলাম, কিন্তু নীলাকে কোথাও দেখতে পেলাম না। কি ব্যাপার, কি হয়েছে? নীলা তো কখনো কলেজে দেরি করে আসে না, কিন্তু একটু পরেই কলেজে একটা কালো কালারের গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতে পারলাম না, তবে একটু পরেই তো চোখ চড়ক গাছ। আর এটা তো নীলা। নিজের শরীরে কি অবস্থা করছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। নীলা আমার দিকে একবার তাকালো, চোখের চাহনিতে অসহায়ের ছাপ, কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না, মাথাটা নিচু করে ফেললাম। তারপর নীলা কলেজে প্রবেশ করলো। পরীক্ষা শেষ হয়ে গেল, রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখন নীলা পরীক্ষা শেষ হয়ে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গেছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। হঠাৎ দেখে আমার দিকে আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। শাহরিয়ার, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন তাদের বলুন, তবে হ্যাঁ, এই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগে আপনার মিথ্যা প্রেমের মোহনাতে ফেসে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজে থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারতাম না। তবে কেন আমার সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারার এইটা কি হাল করেছেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গিয়েছেন নাকি? আপনি তো কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার হলোটা কি? নীলা আমার কথাটা শুনে শুকানো মুখে একটা স্লান হাসি দেয়, যেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা শাহরিয়ার, তুমিই বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য শরীরের যত্ন নিব, সেই যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করবো? হ্যাঁ, এটা ঠিক বলছো যে আমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটা সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজা ঠিকই বলছিল, যেই দিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো, সেই দিন তখন সে হারিয়ে গেলে আর ধরতে পারবো না। আর এখন ঠিক তোমার সাথে এটাই হচ্ছে। আমি তো
এখন নিজেকে ফিল করতে পারি না। মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ। একটা কথা বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেই দিন আমি হারিয়ে যাব সেই দিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করবো না। ভালো থেকো। বলে একটা স্ল্যান হাসি দিয়ে চলে গেল। নীলের কথা শুনে এক পাও নড়তে পারলাম না, কারণ ওর শেষের কয়েকটা কথা কানের মধ্যে বাজতে লাগলো। সত্যি তো, আমি তো নীলাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রেখে দিয়েছে। মনে হয় আমার মনটা এখনো ওর উপর রাগ করে আছে। তবে সত্যি বলতে নীলা অনেক চেঞ্জ হয়ে গেছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গেছে। এর মধ্যেই কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, আর অল্প কয়েকদিনে রেজাল্ট বের হবে। আমাকে বিশেষ অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথেও অনেক দিন হলো দেখা হয় না, তাই ওদেরকে বললাম এখানে চলে আসতে। সব মিলিয়ে অনেক খুশি লাগছে। বিকেলবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম, তারপর নিজে তৈরি হয়ে নিলাম, চলে গেলাম পার্কে। গিয়ে দেখি রাজও আসছে। রাজকে দেখে তো নিজেই ফিদা হয়ে গেলাম। আজকে ওকে খুব সুন্দর লাগছে। কি রে রাজ, আজকে তোকে তো হিরো লাগছে রে। এই হয়েছে ভাই, আর পাম দিতে হবে না। তুই কি সুন্দর নাকি? চল এখানে গিয়ে এক জায়গায় বসি। আচ্ছা শাহরিয়ার, আমার কিন্তু নীলাকে দেখে অনেক খারাপ লাগছে। নীলা কিন্তু সত্যিই অনেক পরিবর্তন হয়ে গেছে। সত্যি সত্যি তোকে ভালোবেসে ফেলেছে। কারণ শরীরের অবস্থা দেখেছিস? হ্যাঁ, নীলাকে আমি এখনো অনেক ভালোবাসি, তবে কি জন্য যেন ওকে আপন করে নিতে পারছি না। ওকে দেখে তো আমার অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নেব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি না হয়ে যায়। ওর যে অবস্থা দেখলাম সেটা মনে হচ্ছে দুনিয়া থেকেই হারিয়ে যাবে। তুই ওকে তাড়াতাড়ি আপন করে নে ভাই। হ্যাঁ, সেটা দেখবো। জানিস আমার পরিবারকে এখানে নিয়ে আসতেছি। তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ উপস্থিত থাকবো। খুব মজা করবো দুজনে মিলে। আর নীলের বাবাকেও ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরো কিছু সময় গল্প করলাম। খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যার দিকে বাসে চলে আসলাম। এভাবেই কেটে গেল আরো 2 দিন। কালকে কলেজের রেজাল্ট দেবে। নতুন একটা হোটেলে উঠছি আজকে রাতের জন্য। রাতে বিছানায় বসে ফেসবুকিং করতেছিলাম। হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি আব্বু, আম্মু আর ছোট বোন যারা চলে এসেছে। আমাকে দেখলেই তো পাগলিটা জড়িত হলো। কেমন আছিস তুই ভাইয়া? হ্যাঁ রে কিউটা, আমি খুব ভালো আছি। তো তুই কেমন আছিস? ভাইয়া করে এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে জ্বালাবো। আর একবার শুধু বাসায় যা, তোর বিয়ে কেমন করে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আচ্ছা, যা ইচ্ছে হয় করবি। দেখ তো, বাবা মাকে এই বাইরে দাঁড় করে রাখছি আমরা। বাবা মা, তোমরা ভেতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদেরকে তো ভুলেই গিয়েছিলাম। তারপর সবাইকে ভেতরে নিয়ে আসলাম। আরে ভাইয়া, হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে। এটাই কিনে ফেল, তাহলে আর আমাদের থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে করেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তো তোর মনের মতো করে সাজিয়েছি। তারপরে যদি বলিস তাহলে আরো ভালো করে সাজিয়ে দেবো। না ভাইয়া, আমার এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিছুই প্রয়োজন নাই। এখন চল তো, সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেকদিন পর কাছে পেয়ে গল্প যেন থামতেই চাইছে না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সময় ঘুমিয়ে গেলাম। সকালবেলা সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজকে ফোন করে দিলাম যেন তাড়াতাড়ি আসে। তারপর কলেজে পৌঁছে দেখি অনেক বড় আয়োজন করছে। 2টা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে, নিশ্চয়ই আমার আর নীলার বাবার জন্য। কলেজে এতক্ষণে প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেল, আর আমার পরিবারকে সামনে চেয়ারে বসানো হলো। একটু পরে কলেজের গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে নীলার বাবা বেরিয়ে আসলো, সাথে নীলাও আছে। শিক্ষকরা গিয়ে নীলার বাবাকে স্টেজে নিয়ে আসলেন। নীলা গিয়ে স্টুডেন্ট চেয়ারে বসলো। তারপর প্রিন্সিপাল মাউথটা হাতে নিলেন। আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টদের মেজা যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকগণ লজ্জিত। আমার আগের প্রিন্সিপাল ড্রাগ স্মাগলিং এর সাথে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকে আশা করে না। তবে আজকে এখানে 2জন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন দেশের আন্ডারগ্রাউন্ড কমান্ডো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট শাহরিয়ার মাহমুদ।
শাহরিয়ার তো একজন দেশের সেবক, আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী ড্রাগনকেও অ্যারেস্ট করেছে। আমি আরও কথা বাড়াবো না, আমি ছাড়া ও অনেকেই কথা বলবে। এই বলে মাউথটা রেখে দেয়। এরপর আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। তারপর কিছু কথা বললাম, সবাইকে উদ্দেশ্য করে কথা বলা শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন, হ্যান্ডশেক করলাম। আনোয়ার সাহেব আমাকে সব কিছুতেই সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার প্রয়োজন হয় নাই। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম, কয়েকজন মিলে বক্তব্য দিলেন। সবশেষে নীলার বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপর আবার প্রিন্সিপাল সাহেব মাউথটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কার দেওয়া হবে। তারপর প্রিন্সিপাল নাম ঘোষণা করতে লাগলেন। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ। আমি তো অনেক খুশি হলাম, আর এই পুরস্কারটা আমার হাত থেকেই নিল রাজ। রাজ তো অনেক খুশি। এভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন নীলার নাম সবার শেষে পাওয়া গেল, যেখানে নীলা সবসময় প্রথম হতো আর সে এখন সবার পিছনে। ইতিমধ্যে সবার মাঝে কানা ঘোষা শুরু হয়ে গেছে। আমি মাউথ নিয়ে সবাইকে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবেই হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় নীলা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে চোখ রাখতে আমি পারছি না। এই বিষয়টা আমার বোন যারা চোখকে এড়াতে পারে না। কি রে ভাইয়া, মেয়েটা তোর দিকে এমন করে তাকাচ্ছে কেন? হুম, দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। তোর সাথে কিছু হয়েছে নাকি? হুম। যারার কাছে কিছুই বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সবকিছু শুনে নিল। আমার ভাবিটা দেখতে তো মাশাআল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতেই পারছি না। আরে আমার চেহারাও তো অনেক ভালো, তাই বলে কারোর মন নিয়ে খেলতে হবে নাকি? যাই হোক, যারাকে শক্ত করলাম। খাওয়া শেষ করে বাইরে চলে আসলাম। নীলা হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে গেল। শাহরিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। বুকের ভিতরটা শূন্য হয়ে গেছে। তোমাকে নিজের সব সময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এ নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার পা ছাড়াও বলছি, এটা কিন্তু এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। তুমি আমার ভালোবাসি না বললে আমি ছাড়বো না। দূর, আমারও রাগ উঠে গেল। অন্তত পাটা তো ছাড়বে। এক ঝটকা মেরে পাটা ছাড়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখন এখান থেকে যেতে পারো। নীলা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও রাজের সাথে কথা বলে আমার পরিবারকে নিয়ে বাসায় চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়েই বাড়িতে জড়ো হয়ে গেল। সারাদিন খুব আনন্দের মধ্য দিয়েই কাটালো। ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করছে। রাজ, বল কি হয়েছে? দোস্ত, নীলা সুসাইড করার চেষ্টা করেছিল, তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়। নীলার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে পায়ের নিচের মাটি সরে গেল। নীলা, তুমি এরকম কি জন্য করলে? আমিও যে তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমার উপর তো শুধু অভিমান ছিল, আমার অভিমানটাও ভাঙতে পারলে না। তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে শার্টটা গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরে হসপিটালে পৌঁছে গেলাম। দেখি নীলার বাবা মা কেবিনে বসে আছে। রাজ আর লিজা এক পাশে দাঁড়িয়ে আছে। নীলার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। শাহরিয়া বাবা, রাজ আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলেছে। দেখো না, আমার পাকলিটা তোমাকে পাবে না বলে কি পাকলামো করছে। আমি জানি যে নীলা তোমাকে অত্যাচার করছে, কিন্তু এটাও সত্য যে নীলা তোমাকে ভালোবাসে। সেটার প্রধান আমরা নিজেরাই। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। বলেই কাঁদতে থাকলেন। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু দেখতেছি। একটু পর অপারেশন রুম থেকে ডক্টর বের হলেন। দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি খবর? আপনাদের চিন্তার কোনো কারণ নেই, রোগীর বিপদ সীমার বাইরে আছে। যদি ঠিক সময় না নিয়ে আসতেন তাহলে কিছু একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে পারেন রোগীর সাথে। আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পরে আঙ্কেলরা বেরিয়ে আসলেন। শাহরিয়া বাবা, নীলা তোমাকে ভেতরে ডাকছে। আমি ভেতরে চলে গেলাম। নীলা বেডে শুয়ে আছে। আমাকে দেখে মুখটা ঘুরে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। নীলা, আমি সরি, আর কখনো এমন হবে না। নীলা একদম চুপচাপ, কোনো উত্তর নাই। নীলা, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। নীলা কোনো কথা বললো না। পাশের একটা সিরিঞ্জ নিয়ে হাতে ধরলাম। নীলা, তুমি যদি এখন কথা না বলো তাহলে এটা আমার হাতে ঢুকে দেবো। নীলা এবার আমার দিকে মাথা ঘুরে তাকায়।
ওইটা হাত থেকে ফেলে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাত থেকে সিরিজটা ফেলে দিলাম। আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে ভালোবাসি। একবার তো আমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো। মাপ করতে পারি একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে, আর এখন কিস করতে হবে। ওই প্রথম শর্ত মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, সেটা বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করব যা ভাবতেও পারবে না। বলে আমার মাথাটা টান দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। এইভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার সকল গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।